বিনোদিনী যখন যাত্রী শূন্য মেয়েদের গাড়িতে চড়ে বাতায়ন থেকে চষা মাঠ ও ছায়া বেষ্টিত একখানি গ্রাম দেখতে পেল, তখন তার মনে স্নিগ্ধ নিভৃত পল্লীর জীবনযাত্রা জেগে উঠল। সেই তরুণ ছায়া বেষ্টনের মধ্যে তার স্বরচিত কল্পনা নেড়ে নিজের প্রিয় বইগুলো নিয়ে কিছুকাল নগরবাসীর সমস্ত ক্ষোভ, দাহ ও ক্ষত বেদনা হতে সে শান্তি লাভ করতে পারবে, এই কথা তার মনে হতে লাগলো। গ্রীষ্মের শস্যশূন্য দিগন্ত প্রসারিত ধূসর মাঠের মধ্যে সূর্যাস্ত দৃশ্য দেখে বিনোদিনী ভাবতে লাগলো, আর যেন কিছু দরকার নেই। মন যেন এই রূপ সুবর্ণ রঞ্জিত স্তব্ধ বিস্তীর্ণ শান্তির মধ্যে সমস্ত ভুলে দুই চক্ষু মুদ্রিত করতে চায়। তরঙ্গ বিক্ষুব্ধ সুখ দুঃখ সাগর থেকে জীবন্তরীটি তীরে ভিড়িয়ে নিঃশব্দ সন্ধ্যায় একটি নিষ্কম্প বটবৃক্ষের তলায় বেঁধে রাখতে চায়। আর কিছুতেই কোনো প্রয়োজন নেই। গাড়ি চলতে চলতে এক জায়গায় আম্রকুঞ্জ থেকে মুকুলের গন্ধ আসতেই পল্লীর স্নিগ্ধ শান্তি তাকে নিবিড়ভাবে আবিষ্ট করে তুলল। মনে মনে সে বলল, বেশ হয়েছে, ভালোই হয়েছে। নিজেকে নিয়ে আর টানা ছেঁড়া করতে পারি না। এবারে সমস্ত ভুলবো, ক্ষমাবো। পাড়াগাঁয়ের মেয়ে হয়ে ঘরের ও পল্লীর কাজে কর্মে সন্তোষের সঙ্গে আরামের সঙ্গে জীবন কাটিয়ে দেব। তৃষিত বক্ষে এই শান্তির আশা বহন করে বিনোদিনী আপনার কুটিরের মধ্যে প্রবেশ করল। কিন্তু হায়, শান্তি কোথায়? কেবল শূন্যতা ও দারিদ্র। চারিদিকেই সমস্ত জীর্ণ, অপরিচ্ছন্ন, অনাদৃত, মলিন। বহুদিনের রুদ্ধ স্যাঁতস্যাঁতে ঘরের বাষ্পে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঘরে অল্প স্বল্প যে সমস্ত আসবাবপত্র ছিল তা কীটের দংশনে, ইঁদুরের উৎপাতে ও ধুলোর আক্রমণে ছারখার হয়ে এসেছে। সন্ধ্যার সময় বিনোদিনী ঘরে গিয়ে পৌঁছল। ঘর নিরানন্দ অন্ধকার। কোনো মতে সর্ষের তেলে প্রদীপ জ্বালাতেই তার ধোঁয়ায় ও ক্ষীণ আলোতে ঘরের দীনতা আরো পরিস্ফুট হয়ে উঠল। আগে যা তাকে পীড়ন করত না, এখন তা অসহ্য বোধ হতে লাগলো। তার সমস্ত বিদ্রোহী অন্তঃকরণ সবলে বলে উঠল, এখানে তো এক মুহূর্তেও কাটবে না। কুলুঙ্গিতে পূর্বেকার দুই একটা ধুলোয় আচ্ছন্ন বই ও মাসিক পত্র পড়ে আছে, কিন্তু তা ছুঁতে ইচ্ছা হলো না। বাইরের বায়ু সম্পর্ক শূন্য আমবাগানে ঝিল্লি ও মশার গুঞ্জন স্বর অন্ধকারে ধ্বনিত হতে লাগলো। বিনোদিনীর যে বৃদ্ধা অভিভাবিকা ছিলেন, তিনি ঘরের তালা লাগিয়ে মেয়েকে দেখতে সুদূরে জামাই বাড়িতে গিয়েছেন। বিনোদিনী প্রতিবেশিনীদের বাড়িতে গেল। তারা তাকে দেখে যেন চকিত হয়ে উঠল। ও মা, বিনোদিনীর দিব্য রং সাফ হয়ে উঠেছে, কাপড় চোপড় ফিটফাট, যেন মেম সাহেবের মতো। তারা পরস্পরে কি যেন ইশারায় বলে বিনোদিনীর প্রতি লক্ষ্য করে মুখ চাওয়াচাই করল। যেন কি একটা জনরব শোনা গিয়েছিল, তার সঙ্গে লক্ষণ মিলল। বিনোদিনী তার পল্লী থেকে সর্বতভাবে বহু দূরে গিয়ে পড়েছে, তা পদে পদে অনুভব করতে লাগলো। স্বগৃহে তার নির্বাসন, কোথাও তার এক মুহূর্তের আরামের স্থান নেই। ডাকঘরের বুড়ো পেয়াদা বিনোদিনীর আবাল্য পরিচিত। পরদিন বিনোদিনী যখন পুষ্করিণীর ঘাটে স্নান করতে উদ্যত হয়েছে, এমন সময় চিঠির ব্যাগ নিয়ে পেয়াদাকে পথ দিয়ে যেতে দেখে বিনোদিনী আর আত্মসংবরণ করতে পারল না। গামছা ফেলে তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে ডেকে জিজ্ঞাসা করলো, পাঁচু দাদা, আমার চিঠি আছে? বুড়ো বলল, না। বিনোদিনী ব্যগ্র হয়ে বলল, থাকতে পারে, একবার দেখি। বলে পাড়ার অল্প খান 5-6 চিঠি নিয়ে উল্টে পাল্টে দেখল, কোনোটাই তার নয়। বিমর্ষ মুখে যখন ঘাটে ফিরে এলো, তখন তার কোনো সখী সকৌতুকে কটাক্ষে বলল, কিলো বিন্দি, চিঠির জন্য এত ব্যস্ত কেন? আর একজন প্রগল্ভা বলল, ভালো ভালো, ডাকের চিঠি আসে, এত ভাগ্য কজনের। আমাদের তো স্বামী, দেবর, ভাই বিদেশে কাজ করে, কিন্তু ডাকের পেয়াদার দয়া হয় না। এইরূপে কথায় কথায় পরিহাস স্ফুটতর ও কটাক্ষ তীক্ষ্ণতর হয়ে উঠতে লাগলো। বিনোদিনী বিহারীকে অনুনয় করে এসেছিল, প্রত্যহ যদি নিতান্ত না ঘটে তবে অন্তত সপ্তাহে 2 বার তাকে, কিছু না হয়তো 2 ছত্র যেন চিঠি লেখে।
আজও বিহারীর চিঠি পাবার সম্ভাবনা অত্যন্ত বিরল, কিন্তু আকাঙ্ক্ষা এত অধিক হয়ে উঠল যে দূর সম্ভাবনার আশাও বিনোদিনী ছাড়তে পারল না। তার মনে হতে লাগলো যেন কত কাল কলকাতা ত্যাগ করেছে। মহেন্দ্রের সঙ্গে জড়িত করে বিনোদিনীর নামে নিন্দা গ্রামের ঘরে ঘরে কিরূপ ব্যাপ্ত হয়ে পড়েছে, শত্রু মিত্রের কৃপায় বিনোদিনীর কাছে তা অগোচর রইল না। শান্তি কোথায়? গ্রামবাসী সকলের কাছ থেকে বিনোদিনী নিজেকে নির্লিপ্ত করে নিতে চেষ্টা করলো। পল্লীর লোকেরা তাতে আরো রাগ করল। পাতকিনীকে কাছে নিয়ে ঘৃণা ও পীড়ন করবার বিলাস সুখ থেকে তারা বঞ্চিত হতে চায় না। ক্ষুদ্র পল্লীর মধ্যে নিজেকে সকলের কাছ থেকে গোপন রাখবার চেষ্টা বৃথা। এখানে আহত হৃদয়টিকে কোণের অন্ধকারে নিয়ে নির্জনে শুশ্রূষা করবার অবকাশ নেই। সেখান থেকে সকলের তীক্ষ্ণ কৌতূহল দৃষ্টি এসে ক্ষতস্থানে পতিত হয়। বিনোদিনীর অন্তঃপ্রকৃতি চুপড়ির ভিতরকার সজীব মাছের মতো যতই আছড়াতে লাগলো, ততই চারিদিকের সংকীর্ণতার মধ্যে নিজেকে বারংবার আহত করতে লাগলো। এখানে স্বাধীনভাবে পরিপূর্ণরূপে বেদনা ভোগ করবারও স্থান নেই। দ্বিতীয় দিনে চিঠি পাবার সময় উত্তীর্ণ হতেই বিনোদিনী ঘরে দরজা বন্ধ করে লিখতে বসল। ঠাকুরপো, ভয় করো না, আমি তোমাকে প্রেমের চিঠি লিখতে বসিনি। তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করেছি তুমি তার কঠিন দণ্ড দিয়েছ। তোমার আদেশ মাত্র সে দণ্ড আমি মাথায় করে বহন করেছি। দুঃখ এই, দণ্ডটি যে কত কঠিন তা তুমি দেখতে পেলে না। যদি জানতে পেতে, তাহলে তোমার মনে যে দয়া হতো তা হতেও বঞ্চিত হলাম। তোমাকে স্মরণ করে মনে মনে তোমার দুখানি পায়ের কাছে মাথা রেখে আমি এটাও সহ্য করব। কিন্তু প্রভু, জেলখানার কয়েদি কি আহারও পায় না? শৌখিন আহার নহে, যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না, সেটুকুও তো বরাদ্দ আছে। তোমার 2 ছত্র চিঠি আমার এই নির্বাসনের আহার, তা যদি না পাই তবে আমার কেবল নির্বাসন দণ্ড নয়, প্রাণদণ্ড। আমাকে এত অধিক পরীক্ষা করো না দণ্ডদাতা। আমার পাপ মনে অহংকারের সীমা ছিল না। কারো কাছে আমাকে এমন করে মাথা নোয়াতে হবে এই আমি স্বপ্নেও জানতাম না। তোমার জয় হয়েছে প্রভু, আমি বিদ্রোহ করব না, কিন্তু আমাকে দয়া করো, আমাকে বাঁচতে দাও। এই অরণ্যবাসীর সম্বল আমাকে অল্প একটু করে দাও, তাহলে তোমার শাসন হতে আমাকে কেউই কিছুতেই টলাতে পারবে না। এইটুকু দুঃখের কথাই জানালাম। আর যেসব কথা মনে আছে, বলবার জন্য বুক ফেটে যাচ্ছে, তা তোমাকে জানাবো না প্রতিজ্ঞা করেছি। সেই প্রতিজ্ঞা রক্ষা করলাম। তোমার বিনোদ বোঠান। বিনোদিনী চিঠি ডাকে দিল। পাড়ার লোকে ছিছি করতে লাগলো। ঘরে দ্বার রুদ্ধ করে থাকে, চিঠি লেখে। চিঠি পাবার জন্য পিয়াদাকে গিয়ে আক্রমণ করে। কলকাতায় 2 দিন থাকলে লজ্জা ধর্ম খুইয়ে কি এমনই মাটি হতে হয়? পরদিনেও চিঠি পেল না। বিনোদিনী সমস্ত দিন স্তব্ধ হয়ে রইল। তার মুখ কঠিন হয়ে উঠল। অন্তরে বাইরে চারিদিকের আঘাত ও অপমানের মন্থনে তার হৃদয়ের অন্ধকার তলদেশ থেকে নিষ্ঠুর সংহার শক্তি মূর্তি পরিগ্রহ করে বাইরে বেরিয়ে আসতে চাইল। সেই নিদারুণ নিষ্ঠুরতার আবির্ভাব বিনোদিনী সভয় উপলব্ধি করে ঘরে দাঁড় দিল। তার কাছে বিহারীর কিছুই ছিল না, ছবি না, 1 ছত্র চিঠি না, কিছুই না। সে শূন্যের মধ্যে কিছু যেন একটা খুঁজে বেড়াতে লাগলো। সে বিহারীর একটা কিছু চিহ্নকে বক্ষে জড়িয়ে ধরে শুষ্ক চোখে জল আনতে চায়। অশ্রুজলে অন্তরের সমস্ত কঠিনতাকে গলিয়ে বিদ্রোহ বহ্নিকে নির্বাপিত করে বিহারীর কঠোর আদেশকে হৃদয়ের কোমলতম প্রেমের সিংহাসনে বসিয়ে রাখতে চায়। কিন্তু অনাবৃষ্টির মধ্যাহ্ন আকাশের মতো তার হৃদয় কেবল চলতেই লাগলো। দিক দিগন্তে কোথাও সে 1 ফোঁটা অশ্রুর লক্ষণ দেখতে পেল না। বিনোদিনী শুনেছিল একাগ্র মনে ধ্যান করতে করতে যাকে ডাকা যায়
সে না এসে থাকতে পারে না। তাই জোরহাত করে চোখ বুজে এসে বিহারীকে ডাকতে লাগলো। আমার জীবন শূন্য, আমার হৃদয় শূন্য, আমার চতুর্দিক শূন্য। এই শূন্যতার মাঝখানে একবার তুমি এসো, এক মুহূর্তের জন্য এসো। তোমাকে আসতেই হবে, আমি কিছুতেই তোমাকে ছাড়ব না। এই কথা প্রাণপণ বলে বলতে বলতে বিনোদিনী যেন যথার্থ বল পেল। মনে হলো যেন এই প্রেমের বল, এই আহ্বানের বল বৃথা হবে না। কেবল স্মরণ মাত্র করে দুরাশার গোড়ায় হৃদয়ের রক্ত সেচন করে হৃদয় কেবল অবসন্ন হয়ে পড়ে। কিন্তু এইরূপ একমনে ধ্যান করে প্রাণপণ শক্তিতে কামনা করতে থাকলে নিজেকে যেন সহায়বান মনে হয়। মনে হয় যেন প্রবল ইচ্ছা জগতের আর সমস্ত ছেড়ে কেবল বাঞ্ছিতকে আকর্ষণ করতে থাকাতে প্রতি মুহূর্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে সে নিকটবর্তী হচ্ছে। বিহারীর ধ্যানে যখন সন্ধ্যার দ্বীপ শূন্য অন্ধকার ঘর নিবিড়ভাবে পরিপূর্ণ হয়ে উঠেছে, যখন সমাজ, সংসার, গ্রাম, পল্লী সমস্ত বিশ্বভুবন প্রলয়ে বিলীন হয়ে গেছে, তখন বিনোদিনী হঠাৎ দ্বারে আঘাত শুনে ভূমিতল হতে দ্রুত বেগে দাঁড়িয়ে উঠল। অসংশয় বিশ্বাসে ছুটে দ্বার খুলে বলল, প্রভু এসেছ। তার দৃঢ় প্রত্যয় হলো এই মুহূর্তে জগতের আর কেউ তার দ্বারে আসতে পারে না। মহেন্দ্র বলল, এসেছি এসেছি বিনোদ। বিনোদিনী অপরিসীম বিরাগ ও প্রচন্ড চিৎকারের সঙ্গে বলে উঠল, যাও 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 যাও, এখান থেকে এখনই যাও। মহেন্দ্র অকস্মাৎ স্তম্ভিত হয়ে গেল। হ্যালা বিন্দি, তোর দিদি শাশুড়ি যদি কাল। এই কথা বলতে বলতে কোনো প্রৌঢ়া প্রতিবেশিনী বিনোদিনীর দ্বারের কাছে এসে ও মা বলে মস্ত ঘোমটা টেনে সবেগে পলায়ন করল। পাড়ায় ভারী একটা গোলমাল পড়ে গেল। পল্লী বৃদ্ধেরা চণ্ডী মণ্ডপে বসে বলল, এ কখনোই সহ্য করা যেতে পারে না। কলকাতায় কি ঘটতেছিল তা কানে না তুললেও চলত, কিন্তু এমন সাহস যে মহেন্দ্রকে চিঠির উপর চিঠি লিখে পাড়ায় এনে এমন প্রকাশ্য নির্লজ্জতা, এরও ভ্রষ্টাকে গ্রামে রাখলে তো চলবে না। বিনোদিনী আজ নিশ্চয়ই আশা করেছিল বিহারীর পত্রের উত্তর পাবে, কিন্তু উত্তর এলো না। বিনোদিনী মনে মনে বলতে লাগলো, আমার উপরে বিহারীর কিসের অধিকার? আমি কেন তার হুকুম শুনতে গেলাম? আমি কেন তাকে বুঝতে দিলাম যে সে আমার প্রতি যেমন বিধান করবে আমি তাই নতশিরে গ্রহণ করব? তার ভালোবাসার আশাকে বাঁচাবার জন্য যেটুকু দরকার আমার সঙ্গে কেবলমাত্র তার সেটুকুই সম্পর্ক। আমার নিজের কোনো প্রাপ্য নেই, দাবি নেই, সামান্য 2 ছত্র চিঠিও না। আমি এত তুচ্ছ, এত ঘৃণার সামগ্রী। তখন ঈর্ষার বিষে বিনোদিনীর সমস্ত বক্ষ বন্য হয়ে উঠল। সে বলল, আর কারো জন্য এত দুঃখ সহ্য করা যেতে পারে, কিন্তু তাই বলে আশার জন্য নয়। এই দৈন্য, এই বনবাস, এই লোকনিন্দা, এই অবজ্ঞা, এই জীবনের সকল প্রকার অপরিতৃপ্তি কেবল আশারই জন্য আমাকে বহন করতে হবে। এত বড় ফাঁকি কেন আমি মাথায় করে নিলাম? কেন আমার সর্বনাশের ব্রত সম্পূর্ণ করে এলাম না? নির্বোধ, আমি নির্বোধ। আমি কেন বিহারীকে ভালোবাসলাম? বিনোদিনী যখন কাঠের মূর্তির মতো ঘরের মধ্যে কঠিন হয়ে বসেছিল, এমন সময় তার দিদি শাশুড়ি জামাই বাড়ি থেকে ফিরে এসে তাকে বলল, পোড়ার মুখে কি সব কথা শুনতেছি? বিনোদিনী বলল, যা শুনছ তা সবই সত্যি কথা। দিদি শাশুড়ি, তবে এ কলঙ্ক পাড়ায় বয়ে আনবার কি দরকার ছিল? এখানে কেন এলি? রুদ্ধ ক্ষোভে বিনোদিনী চুপ করে বসে রইল। দিদি শাশুড়ি বলল, বাছা, এখানে তোমার থাকা হবে না, তা বলছি। পোড়া অদৃষ্টে আমার সবাই মরে ঝরে গেল, এও আমি সহ্য করে বেঁচে আছি, কিন্তু তাই বলে এইসব ব্যাপার আমি সহ্য করতে পারবো না। ছি ছি, আমাদের মাথা হেঁট করলে তুমি এখনই যাও, এখনই যাও। বিনোদিনী বলল, আমি এখনই যাব। এমন সময় মহেন্দ্র, স্নান নেই, আহার নেই, উস্কো খুস্কো চুল করে হঠাৎ এসে উপস্থিত হলো। সমস্ত রাত্রির অনিদ্রায় তার চক্ষু রক্তবর্ণ, মুখ শুষ্ক।
অন্ধকার থাকতেই ভোরে এসে সে বিনোদিনীকে নিয়ে যাবার জন্য দ্বিতীয়বার চেষ্টা করবে, এইরূপ তার সংকল্প ছিল। কিন্তু পূর্বদিনে বিনোদিনীর অভূতপূর্ব ঘৃণার অভিঘাত পেয়ে তার মনে নানা প্রকার দ্বিধার উদয় হতে লাগলো। ক্রমে যখন বেলা হয়ে গেল, রেলগাড়ির সময় আসন্ন হয়ে এলো, তখন স্টেশনে যাত্রীশালা থেকে বের হয়ে মন হতে সমস্ত প্রকার বিচার বিতর্ক সবলে দূর করে গাড়ি চড়ে মহেন্দ্র একেবারে বিনোদিনীর দ্বারে এসে উপস্থিত হয়েছে। লজ্জা ত্যাগ করে প্রকাশ্য দুঃসাহসের কাজ করতে প্রবৃত্ত হলে সে একটা স্পর্ধাপূর্ণ বল জন্মে। সেই বলের আবেগে মহেন্দ্র একটা উদ্ভ্রান্ত আনন্দ বোধ করল। তার সমস্ত অবসাদে দ্বিধা চূর্ণ হয়ে গেল। গ্রামের কৌতূহলী লোকগুলো তার উন্মত্ত দৃষ্টিতে ধুলোর নির্জীব পুত্তলিকার মতো বোধ হলো। মহেন্দ্র কোনো দিকে দৃকপাত মাত্র না করে একেবারে বিনোদিনীর কাছে এসে বলল, বিনোদ, লোকনিন্দার মুখে তোমাকে একলা ফেলে যাব এমন কাপুরুষ আমি নই। তোমাকে যেমন করে হোক এখান থেকে নিয়ে যেতেই হবে। তারপরে তুমি আমাকে পরিত্যাগ করতে চাও, পরিত্যাগ করো, আমি তোমাকে কিছু মাত্র বাধা দেব না। আমি তোমাকে স্পর্শ করে আজ শপথ করে বলছি, তুমি যখন যেমন ইচ্ছা করো তাই হবে। দয়া যদি করো তবে বাঁচব, যদি না করো তবে তোমার পথ থেকে দূরে চলে যাব। আমি সংসারে নানা অবিশ্বাসের কাজ করেছি, কিন্তু আজ আমাকে অবিশ্বাস করো না। আমরা প্রলয়ের মুখে দাঁড়িয়েছি, এখন ছলনা করবার সময় নয়। বিনোদিনী অত্যন্ত সহজভাবে অবিচলিত মুখে বলল, আমাকে সঙ্গে নিয়ে চলো। তোমার গাড়ি আছে? মহেন্দ্র বলল, আছে। বিনোদিনীর দিদি শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে বলল, মহেন্দ্র, তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি আমার পর নাও। তোমার মা রাজলক্ষ্মী আমাদের গ্রামেরই মেয়ে। গ্রাম সম্পর্কে আমি তার মামি। জিজ্ঞাসা করি, এ তোমার কি রকম ব্যবহার? ঘরে তোমার স্ত্রী আছে, মা আছে, আর তুমি এমন বেহায়া হয়ে উন্মত্ত হয়ে ফিরছ। ভদ্র সমাজে তুমি মুখ দেখাবে কি বলে? মহেন্দ্র যে ভাবনমাদের রাজ্যে ছিল, সেখানে এই একটা আঘাত লাগলো। তার মা আছে, স্ত্রী আছে, ভদ্র সমাজ বলে একটা ব্যাপার আছে। এই সহজ কথাটা নতুন করে যেন মনে উঠল। এই অজ্ঞাত সুদূর পল্লীর অপরিচিত গৃহদ্বারে মহেন্দ্রকে যে এমন কথা শুনতে হবে, এটা তার এক সময়ে স্বপ্নের অতীত ছিল। দিনের বেলায় গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সে একটি ভদ্রঘরের বিধবা রমণীকে ঘর থেকে পথে বের করছে। মহেন্দ্রের জীবনচরিতে এমনও একটা অদ্ভুত অধ্যায় লিখিত হলো। তবু তার মা আছে, স্ত্রী আছে এবং ভদ্র সমাজ আছে। মহেন্দ্র যখন নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইল, তখন বৃদ্ধা বলল, যেতে হয় তো এখনই যাও, এখনই যাও। আমার ঘরের দাওয়ায় দাঁড়িয়ে থেকো না, আর এক মুহূর্ত দেরি করো না। বলে বৃদ্ধা ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দ্বার রুদ্ধ করে দিল। অস্নাত অভুক্ত মলিন বস্ত্র বিনোদিনী শূন্য হাতে গাড়িতে গিয়ে উঠল। মহেন্দ্র যখন গাড়িতে উঠতে গেল, বিনোদিনী বলল, না, স্টেশন দূরে নয়, তুমি হেঁটে যাও। মহেন্দ্র বলল, তাহলে গ্রামের সব লোক আমাকে দেখতে পাবে। বিনোদিনী বলল, এখনো তোমার লজ্জার বাকি আছে। বলে গাড়ির দরজা বন্ধ করে বিনোদিনী গাড়োয়ানকে বলল, স্টেশনে চলো। গাড়োয়ান জিজ্ঞাসা করল, বাবু যাবে না? মহেন্দ্র একটু ইতস্তত করে আর যেতে সাহস করল না। গাড়ি চলে গেল। মহেন্দ্র গ্রামের পথ পরিত্যাগ করে মাঠের পথ দিয়ে ঘুরে নতশিরে স্টেশনের অভিমুখে চলল। তখন গ্রামবধূদের স্নানাহার হয়ে গেছে। কেবল যে সকল কর্মনিষ্ঠা প্রৌঢ়া গৃহিণী বিলম্বে অবকাশ পেয়েছে, তারাই গামছা ও তেলের বাটি নিয়ে আম্রমুকুলে আমোদিত ছায়া স্নিগ্ধ পুষ্করিণীর নিভৃত ঘাটে চলেছে।